যখন 2018-র আগে আমি তখন হেডলাইন্স ত্রিপুরায় কাজ করি এবং সেখানে কাজ করতে গিয়ে আমাদের ভোটের হাওয়া নামে একটা খবর ছিল, সরি প্রতিবেদন ছিল। আমরা সেটা গিয়ে বিভিন্ন দলের মানুষ থাকতো, সাধারণ মানুষ থাকতো, আমরা সেটা তুলে ধরতাম। সেটা তুলে ধরতে গিয়ে আমি এখন এই কেন্দ্রগুলির নাম বলছি না, কারণ সেখানে ভালো মন্দ মিলিয়েই মানুষ থাকে। 3-4টে বিধানসভা কেন্দ্রে গিয়ে আমি ভীষণ ভাবে নিগৃহীত হয়েছি শারীরিক ভাবে। একটা জায়গায় আমাকে ঢিল ছোড়া হয়েছিল এবং সেটা আমার মাথায় উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। সেটা আমার পায়ে পড়েছে, পা এখনো কাটা আছে এবং সেটা রক্ত পড়ছিল। আমি বলেছি আমি এসছি যখন খবরটা পড়ে যাব। আমি সেই প্রতিবেদনটা করেছি, করে এসে তারপর আমি ডাক্তার দেখি আমার এখানে ব্যান্ডেজ লেগেছিল। এরকম প্রচুর হয়েছে, প্রচুর অ্যাটাক করা, মাঝ পথে হয়তো অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে, কিন্তু তারপরেও আমি কখনো থেমে থাকার কথা ভাবিনি, ভাববো না। এবং নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই দ্য স্পেশাল এপিসোডে। আজকে আমাদের সঙ্গে যে স্পেশাল গেস্ট রয়েছে তিনি হলেন আমাদের রাজ্যের সংবাদ জগতের একজন বরিষ্ঠ সাংবাদিক। বলতে গেলে যাদের হাত ধরে ত্রিপুরার ইলেকট্রনিক মিডিয়া এগিয়েছে তাদের মধ্যে একজন অন্যতম। আমরা আজকে সাধারণত সাংবাদিকতা নিয়ে আমাদের আজকের এই বিশেষ এপিসোড, এই এপিসোডে আমরা স্বাগত জানাবো শ্রদ্ধেয় শ্রীমতী সুতপা গুহ মহাশয়কে। প্রথমে তোমাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুনক তোমাকে। প্রথমে কেমন আছো? আছি, বেশ ভালো আছি। তুমি তো সাধারণত অনেক লোকদের ইন্টারভিউ নাও, সাংবাদিকতা করেছো, এখনো করছো। তুমি ওই চেয়ারটাই বসো বা আমার জায়গায় তুমি বসো, আজকে উল্টো হয়ে গেল, তোমার কি অনুভূতি আজকে? ভীষণ টেনশন হচ্ছে, বিশ্বাস করো। ইন্টারভিউ নেওয়াটা ভীষণ সোজা। এতদিন আমি ভাবতাম বা আমরা প্রত্যেকেই আমরা ভাবি যে হট সিটে বসে আমরা ইন্টারভিউ নিচ্ছি মানে আমরাই শেষ কথা। না, একেবারেই না। ইন্টারভিউ দেওয়াটা তার থেকে অনেক বড় কঠিনের ব্যাপার, সেটা আপাতত আমি এবং আমার হার্টবিট বলছে। আচ্ছা, একদম। প্রথমে আমার জানার ইচ্ছা, তোমার সাংবাদিকতা নিয়ে তোমার কি ভাবনা চিন্তা? দেখো, সাংবাদিকতা শব্দটা যখনই মনে আসে আমাদের, আমরা প্রত্যেকেই জানি সাংবাদিকরা হচ্ছেন বা সাংবাদিকতা জার্নালিজম হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবার গণতন্ত্রের প্রতিটি স্তম্ভই কাজ করে হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য বা জনগণের জন্য, তার জন্যই স্তম্ভগুলি তৈরি করা প্রতিটি। তো সাংবাদিকতা মানেই হচ্ছে একটা সমাজের বা যে কোনো প্রতিষ্ঠান, আমরা যদি বলি যে আমাদের গোটা দেশ বা দুনিয়ার দর্পণ বা আয়না। এবার আমি যদি বলি যে একেবারে সহজ ভাষায় আমি চেষ্টা করব কথাগুলো বলতে, যে দেখো আমার মতে সাংবাদিক হচ্ছে বা সাংবাদিকতা হচ্ছে যে সমাজে আমাদের চারপাশে যা ঘটছে তার মধ্যে তো ভালোও ঘটছে, খারাপও ঘটছে। আমরা একটা সরকারের কাজ দেখি, একটা সরকারের ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। এবার একটা সাংবাদিকের কাজ হচ্ছে সেই খারাপ কাজগুলো বা ভুল কাজগুলো, যেখানে গিয়ে উন্নয়নটা পৌঁছায়নি বা যতটুকু পৌঁছার দরকার ছিল, সেটা যেরকম তুলে ধরা, আমার মতে সেটা আমার একান্ত আমি বিশ্বাস করি। পাশাপাশি যে ভালো কাজগুলো হচ্ছে, কতটা ভালো হচ্ছে সেটাকেও ফোকাস করা। অর্থাৎ আমি যখন আয়না হব বা দর্পণ হব, তখন আমি একটা বিষয় দেখাবো। আমি যদি নেগেটিভ করি, আমার এজেন্ডা যদি থাকে যে আমি সরকার বা প্রতিষ্ঠান বিরোধী হব, তখন আমি একেবারে নেগেটিভই দেখাবো, ভালো কিচ্ছু আমার চোখে পড়বে না। বা আমি যখন গুণ গাইবো, এতই গুণ গাইবো যে আমার চোখে খারাপ কিছুই না, সেরকম না। যেটা করছে সাদাকে সাদা বা কালোকে কালো বলা, সেটাই আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন। এবং সাংবাদিক হচ্ছে গিয়ে প্রত্যেকের সুখ দুঃখ ভালো মন্দ, আমি বলি যে মহামারী থেকে বিজয় উল্লাস, মাঠে ময়দানে কি হচ্ছে, শ্মশান ঘাটে ঠিক পরিষেবাটা কেমন পাচ্ছে, সমস্ত কিছু তুলে ধরাটাই আমার মতে সাংবাদিকতা। আচ্ছা, তুমি সাংবাদিকতা প্রফেশনটা কেন নিয়েছো? এতগুলো অপশন রয়েছে, তারপরে তুমি একটা মেয়ে হয়ে একটা এত রিস্কি একটা জব কেন তুমি চুজ করলে? এর পিছনে রাজ কি? দেখো, আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন হাতে গোনা কজন মেয়ে ছিল। এবার আমার সাংবাদিকতাটা বলতে পারো একটা এক্সিডেন্টাল, কমপ্লিটলি একটা এক্সিডেন্টাল জার্নি আমার জন্য। ক্লাস 12-এ আমি যখন পরীক্ষা দিই, স্বাভাবিকভাবে আমরা মধ্যবিত্ত বাড়ি, আমরা পরীক্ষার পর একটু মামার বাড়ি বেড়াবো, সেটাই খুব স্বাভাবিক। তখন আমি মামার বাড়িতে বেড়াতে যাই। সেখানে যাওয়ার পরে আমার বন্ধু, যার কথা আমি প্রতিটা ইন্টারভিউ বা যেখানেই কথা উঠে আমি সেখানেই বলি, শম্পা, সে আমাকে ফোন করে, এই জানিস তো আজকে পেপারে দেখেছি একটা নিউজ চ্যানেল, এবং তখনকার সময় আমাদের সময় দুটোই চ্যানেল ছিল, আকাশ ত্রিপুরা এবং ত্রিপুরা প্রতিদিন। সেই চ্যানেলটাই মানে আমি যখন জয়েন করি তখন এই দুটো চ্যানেলে একেবারে দাপিয়ে বেড়াচ্ছিল, যদিও ওদের স্লট ছিল 1 ঘন্টা করে। তো আমাকে ফোন করে জানায় যে ত্রিপুরা প্রতিদিনের লোক নেবে, চল না আমরা তো ফ্রি আছি, একটু ঘুরে দেখে আসবো নিউজ চ্যানেল কেমন হয়। তখন যেমন ভাবনা তেমনি কাজ, মামার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে
দিয়ে এসে তারপর তখনকার সময় দেখো ঘরের মধ্যে কম্পিউটারও নেই যে আমি বসে আমার সিভিটা রেডি করবো। এবার সিভি মানে তখন কি ফরম্যাট পাওয়া যেত, নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এতটুকু। তখন একটাই দোকান ছিল, এক দুটো তখন দোকান ছিল, সেই তাব্বু, নেটজোন এবং বঙ্গশ্রী। আমি সেখান থেকে একটা দোকানে গিয়ে তখন সিভি ফিল আপ করে আমি ত্রিপুরা প্রতিদিনের অফিসে যাই। অফিসটা দোতলা উপরে ছিল এবং রাস্তা থেকে সিঁড়ি ধরে ছাদের মধ্যে ছিল অফিসটা, একটা কর্নারে অফিসটা, এবং সামনে বেশ উঠোনের মতো ছাদ ছিল, সেটা পুরোটাতে লম্বা লাইন। তখন সেই লাইন ধরে এতটা ইন্টারেস্ট মানুষের। আর এখন দেখো সত্যি কথা বলতে গেলে আজকে আমি আমার প্রতিষ্ঠানের জন্য যদি দিই, যে অনেকটাই কম আসে। সত্যি কথা, মানুষ বলে সাংবাদিকতার দিকে ঝোঁক আছে, কিন্তু কতটা মানুষ তুমি পাবে? তুমি নিজেও এটা নিয়ে হয়তো সাফার করেছো বিভিন্ন সময়। তখন গেলাম, এবার আমাদের উদ্দেশ্য তো হচ্ছে কিভাবে একটা টিভির চ্যানেল চলে, আমরা তো আর ইন্টারভিউ দেওয়ার জন্য যাইনি, ভীষণ ভাবে কিউরিসিটি। তখন গেলাম, গিয়ে যাদের টিভিতে দেখতাম এদের সামনে দেখছি এবং এদেরকে দেখে মনে হচ্ছে যে অমিতাভ বচ্চন বা হ্যাঁ ওদের মতো করে কাউকে দেখে নিয়েছি। তখন ইন্টারভিউ দিলাম, দিয়ে এসে আমরা আমাদের মতো করে দিন যাপন করছি। হঠাৎ করেই আমার কাছে একটা ফোন এলো বিকেল বেলা, তখন আমরা দুজনে, আমরা সমস্ত কিছু পড়াশোনা আমাদের সব একসঙ্গে, ফোন এলো এবং আমরা দুজনে তখন কম্পিউটার ক্লাসে বসা। কারণ ওই 3টে মাস আমাদের মধ্যবিত্ত পরিবারের নিয়মে ছিল যে মাধ্যমিক এবং 12 এর পরে কম্পিউটার শিখাতে হবে। সেটা জীবনে কি কাজে লাগলো আজ পর্যন্ত বুঝে পেলাম না। তো যাই হোক, তখন আমার কাছে ফোন আসে যে আপনি প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছেন, আপনার এখানে গ্রুমিং করা হবে। আমার খুব মন খারাপ হয়ে গেছে। আমার পাশের বন্ধুটা যার উদ্যোগে আমি গেলাম, তো বলেছে একই কথা, তুই কাজ কর না, আমি গিয়ে দেখবো। এবং তখন তো হচ্ছে কি গ্রুমিং করে আমাকে বাড়িতে পাঠিয়ে দেবে। আমি একটা ক্লাস 12 তখন পাসও করিনি, আমি আর কি খবর পড়বো। যাই হোক, তখন ভাগ্যক্রমে আমার সিলেকশন হয়ে যায় সেখানে, এবং সেখান থেকে পথ চলা। সেখানে জানো শুনো, আমি সেখানের মধ্যে প্রথম যখন কাজ করি, আমার প্রথম আমাকে 6 মাস শুধু খেলার ভয়েস ওভারটা দেওয়া হতো, এবং সেটা ছিল একেবারে শেষে। সেই চ্যানেলে সন্ধ্যা 6টায় একবার খবর সম্প্রচার করা হতো এবং রাত 10টায়। ফুল টাইম ছিল না, না না না, এবং রাত 10টায়। এবং তখন ছিল যে তোমার এখানে সিডিটা তৈরি হবে, এটা এসে তখন যে ক্যাবেল নেটওয়ার্ক রয়েছে সেখানে এসে জমা দিতে হবে, এরা এটা চালাবে। আমাদের সঙ্গে একজন ভাই ছিল, রোজ বিকেল বেলা এটা হেঁটে হেঁটে নিয়ে গিয়ে দিত। সেটা মানে তখন আমাকে যেটা বলছিলাম ভয়েস ওভারটা দেওয়া হতো, খেলার ভয়েস ওভারটা, সেটা শোনার জন্য আমার বাড়িতে 1 ঘন্টা টিভি চলতো এবং সব সামনে বসে থাকতো। এটা এলে আমার বাবা ভলিউম বাড়িয়ে দিত। এই খেলার ভয়েস একটা সময় মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আরে আর কত খেলার ভয়েস দেবো, ইরিটেট লাগে। সেই 3 মাস কেটে গেল, রেজাল্ট বেরোলো, আমি কলেজ জয়েন করলাম। তার কিছুদিনের মধ্যে একদিন, তখন তো আর এতটা ফোন ছিল না, বাবা, আমার বড় ভাই ছিল, আমার মামাতো ভাই, ও একই কলেজে পড়তো, তখন ওকে জানিয়েছে যে আমাকে খবর পাঠাতে, আমি যেন একটা বেরিয়ে ফোন করি। আমি আমার ক্লাসটা সেরে, আমি রাম ঠাকুর কলেজে পড়াশোনা করা, তখন আমি বেরিয়ে বাবাকে ফোন করলাম, কি হচ্ছে? বলছে আরে তাড়াতাড়ি, মানে যুদ্ধ ঘোষণার মতো, তাড়াতাড়ি আসতে হবে, তোমার আছে খবর পড়তে হবে। সে কি তোড়জোড়, প্রথম খবর গেলাম, তখন আমরা হাতে লিখে সেটাকে স্ক্রল করা হতো, সে হাতে লেখাটা আমরা পড়তাম মার্কার দিয়ে। টেলিপ্রম্পটারে কোনো গল্প নেই তখন, হাতে কাগজে, এবং কাগজটা পিছন থেকে একজন এরকম করে টানতো, তখন লাইনটা যেত, এরকম করেছিল। তারপরে এটা এসে লিখতে হবে, আমি তো জানি এত কিছু করতে হবে। এবং তখন সাজগোজ রেডি হওয়া, এবং তখনকার সময় ছিল এই যে আমার চুল একটা সামনে চলে আসবে, না এটা হবে না, মানে একদম আটোসাটো ভাবে বসতে হবে। তখন গিয়ে বসলাম, খবর পড়লাম। প্রথম দিন তো দারুণ, আমার একটাই ড্রেস ছিল তখন ফর্মাল, আমি যেটা পরে খবর পড়েছি। পরদিন বাবা বললো, আচ্ছা পরদিনও তোমার খবর, ড্রেস তো তোমার লাগবে। আমাদের কাছে তখন শপিং মল মানে শকুন্তলা মার্কেট, সেখানে গেছি। যাওয়ার পরে যখন ড্রেস কিনতে যাই, সবাই বলছে আরে ওকে তো দেখেছে কালকে টিভিতে, মানে একদিনই এত পপুলারিটি। তখন কে আর আমার পাত্তা পায় সেরকম ভাব। হাতে গোনা কয়েকটা চ্যানেল ছিল তখন, দুটোই ছিল, আকাশ ত্রিপুরা এবং ত্রিপুরা প্রতিদিন, এই দুটো। এবং আমি দেখেছি যেন টিভির দোকানে যেরকম করে খেলা কোনো হলে, আমরা যেরকম ধরো ভারত পাকিস্তানের ম্যাচ চলছে, দেখবি টিভির দোকানে খুব ভিড়, যদিও এটা এখন এটাও কমে যাচ্ছে, কারণ ওই সময় প্রথম ইলেকট্রনিক মিডিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেটা ছিল তখন অনেকটাই ধরতে পারো তুমি বিরোধী এবং সরকার পক্ষ দুটোই দেখানো হতো, বিরোধী বেশি করে দেখানো হতো, সেই পরিমাণ প্রচুর দর্শকও ছিল, মানুষ দাঁড়িয়ে দেখতো, এবং সেটা চলতো, তো চললো সেরকম ভাবে। তারপরে একের পর এক চ্যানেলে আসা, যেটা বললাম যে একেবারে এক্সিডেন্টে নেই। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, আমার বাবা নিজে পিডব্লিউডি তে চাকরি করেন, তো বাবার খুব ইচ্ছে ছিল মেয়ে ইঞ্জিনিয়ার হবে। যাই হোক, বাবার এখনো ভালো লাগছে যে মেয়ে সাংবাদিক। তোমার কি ইচ্ছে ছিল প্রথম থেকে, কি হওয়ার?
আমার আমার ইচ্ছে না কিরকম হয় জানো তো, ধরো আমি মুভি দেখলাম, আমি উড়ি দেখলাম, তখন আমার তখনই মনে হলো যে আমি ডিফেন্সে চাকরি, মানে মোটিভেশন আসে, মোটিভেশন ভীষণ ভাবে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, তখন চলে এলো। আমি আবার ধরো একটা অন্য জোনের সিনেমা দেখছি, ধরো আমি সম্প্রতিরই আমি উদাহরণগুলি দিই, আমি 12th ফেল দেখলাম, আমার মনে হয় আরে আমি কেন পরীক্ষা দিলাম না, আমি হ্যাঁ আমি ইউপিএসসি দিইনি, আমি টিপিএসসি তে কয়েকবার ট্রাই করেছি, 1-2 বার। তো যাই হোক, মানে ওইরকম ভাবে আমার প্রত্যেকবার প্যাশন আমার চেঞ্জ হতে থাকে সময়ের সাথে সাথে। কিন্তু যাই হোক, আমি ইঞ্জিনিয়ার হব সেটাই আমি ধরে নিয়েছিলাম। তো ওই যে আমার ভাগ্য হয়তো অন্য কিছু নির্ধারণ করে রেখেছিল, এবং আমি ভীষণ ভালোবাসি আমার প্রফেশনকে, সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। তুমি যখন শুরু করেছিলে তখনকার সময় ত্রিপুরার যে সংবাদ জগৎ, আজকের যে সংবাদ জগৎ, কি পার্থক্য? তখন কি খুব সোজা ছিল না এখন খুব সোজা? এখন অনেকটা সোজা। কেন? অনেকটা সোজা। দেখো, আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, বা বেশ ক বছর আগ পর্যন্ত সেটা ছিল যে ধরো একটা হাউসে এক একটা বিট ছিল। ধরো আমি নিজেই দেখেছি, আমার কোনো সহকর্মী সে হয়তো মহাকরণ বিটটা করছে, সে মহাকরণে কি হচ্ছে, সেখানের কি তথ্যাদি, এইসব নিয়ে সে কাজ করতো। কেউ ধরো এডুকেশন বিটটা করছে, সে এডুকেশনই করতো। কেউ পুলিশ ক্রাইম করছে, সে ওইটাই করতো। মানে ইভেন এখন আমার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা, ধরো অমুক নাম সঙ্গে ক্রাইম রিপোর্টার, ওইরকম ভাবে আলাদা বিট ছিল, আমরা যেটাকে সাংবাদিকতার ভাষায় বিট বলি। এখন দেখো, এখন অনেকটা হয়ে গেছে, একই মানুষ, সে হয়তো মহাকরণও দৌড়াচ্ছে, সে পুলিশের এখানেও দৌড়াচ্ছে, সে কি বলবো এডুকেশনেও দৌড়াচ্ছে, সে বিট গুলো হারিয়ে যাচ্ছে। এবং যখন সেটা হারাচ্ছে না, তখন দেখো একটা সাংবাদিক যখন একটা বিষয়ে ফোকাস করবে, যে কোনো একটা মানুষই আমরা যদি ধরি, তখন তো সে একটা বিষয় নিয়ে ভাববে। কিন্তু তাকে যখন নানাবিধ বিষয় নিয়ে ভাবতে লাগবে, তখন কোয়ালিটি অনেকটা ফল করবে। এবং এটা আমি জানি না আমার সহকর্মীরা সহমত হবেন কিনা, আমি এটা ভীষণভাবে ফিল করি। তারপর তখনকার সময় ধরো আমরা দেখেছি যে ক্যামেরা ইউজ করা, আমরা সেখানে গিয়ে একটা ধরো পিটুসি দেওয়া বা যে কোনো খবর করা, তারপর সেটা এসে আবার ইনজেস্ট করা, সেটাকে এডিট করা, এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে। এখন যে ধর্মনগর বসে আছে, সেও মোবাইলে নিউজটা করে মোবাইলে পাঠিয়ে দিচ্ছে, খুব কম ক্যামেরার ইউজ হচ্ছে মোবাইলে করে, কারণ তাড়াতাড়ি তো ধরাতে হবে আমার। টিআরপি দৌড়ে, যদিও আমাদের এখানে টিআরপি জোন বলে হয় না কিছু, তারপরেও আমার প্রতিযোগিতা দৌড়ে তো র্যাঙ্কিং এ দৌড়ে, ঠিক ঠিক এটাই বলবো, ভিউজ এর জন্য আমি যদি বলি দৌড়াতে হবে। তার জন্য তুমি দেখবে যে একই ফুটেজ, একই নিউজ প্রায় অনেকের কাছে। কারণ কেন, একটা বড় ডিস্ট্রিক্টে কিছু হচ্ছে, একজন কভার করছে, তাড়াতাড়ি করে অন্যজনকে পাঠিয়ে দিচ্ছে, সহজলভ্য হয়ে গেছে খবরটা। আর আমার মনে হয় সহজলভ্য হওয়াতে বোধহয় কোয়ালিটি অনেকটা কমে গেছে। আমি আমার সহকর্মীদের যেটা দেখেছি, ধরো একটা সফট স্টোরি হবে, একটা আমরা কোনো ভিক্ষুককে রাস্তায় দেখেছি, আমি দেখেছি সে 2 দিন লাগিয়ে চিন্তা করেছে যে কি খবরটা হবে, কাকে দিয়ে আমি ভয়েস ওভারটা করাবো, কি কি শট নিতে হবে। এখনই সেটা হচ্ছে না, সেটা ডাউনলোডেড বিভিন্ন বিষয় দিয়ে সেটা বা ফাইল ফুটেজ দিয়ে সেটা হয়ে যাচ্ছে। এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে। এখনকার ইউথরা দেখি ডিজিটাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার দিকে বেশি আকর্ষিত, প্রিন্ট মিডিয়ার চাইতো, পিছনে কি কারণ? আমার বরাবরই দেখো মনে হয় প্রিন্ট মিডিয়া হচ্ছে আমাদের ভিত, আমি এটা বিশ্বাস করি এবং আমরা এটা বিশ্বাস করি। প্রিন্ট মিডিয়া যতদিন থাকবে, আমাদের কোয়ালিটি জার্নালিজম ততদিন পর্যন্ত ভালো থাকবে, বেঁচে থাকবে। আমি নিজে একজন ইলেকট্রনিক মিডিয়ার, তুমি শুরুতেই ইন্ট্রোডিউস করালে আমাকে, আমার শুরুটা ইলেকট্রনিক মিডিয়ায়, এবং লাস্ট 3 বছর ধরে আমিও প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত। আমি বর্তমান পত্রিকাতে কাজ করি। তো সেক্ষেত্রে দেখো, ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয়তা নিঃসন্দেহে অনেকটা বেশি, তার থেকে এখন অনেকটা আরো বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা যদি এটাকে নিউ মিডিয়া বলি, আমরা যাই বলি তাকে, বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়েব মিডিয়া বলি, ডিজিটাল মিডিয়া বলি, বা ওটিটি প্ল্যাটফর্ম বলি, যেটা সিনেমা বা মোবাইলে বা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমরা সামাজিক মাধ্যমে বা আমরা ফোনে বসে দেখছি, সেটার জন্য দেখো অনেকটা পপুলারিটি রয়েছে। কিন্তু সেক্ষেত্রে তুমি দেখবে কোয়ালিটি অফ নিউজ বা কোয়ালিটি অফ প্রোডাকশন কিন্তু অনেকটাই কমছে। আমি যদি সংবাদের ক্ষেত্রে বলি, সেটা অন্য দুনিয়ায় আবার অনেকটাই আলাদা। সংবাদের ক্ষেত্রে ধরো আমার একটা যে কোনো খবর করতে, সেটা আমার কনফার্ম করতে হয়, সেটা নিয়ে আমার রিসার্চ করতে হয়। কিন্তু যখনই তুমি দেখবে যে সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ পেজ, এত পরিমাণ প্ল্যাটফর্ম, প্রত্যেকে সাংবাদিক, এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে যে খবরটা দেওয়া হচ্ছে সেটা অনেকটাই পাল্টে যাচ্ছে। সেটার কোনো খবরের কোনো কি বলবো তোমাকে, এটার কোনো রিসার্চ করা হচ্ছে না, এটার এটার সূত্র কি রয়েছে সেই সূত্রগুলি দেখা হচ্ছে না। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জিং রয়েছে। বা পপুলারিটি তুমি যদি বলো, আজকের দিনে দাঁড়িয়ে ধরো বাজেট আমরা মোবাইলেও দেখছি, বাজেট আমরা টিভিতেও দেখেছি,
দিনের শেষে কিন্তু আমরা অপেক্ষা করি কালকে পেপারটা কখন বেরোবে, পেপারে ডিটেলটা আসবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা খবর না, যে কোনো খবরের ক্ষেত্রে দেখবে তোমার যখন বিশেষ কোনো খবর থাকে, তুমি হয়তো মোবাইলে দেখছো, বাড়ি এসে তুমি কনফার্ম করবে টিভিতে কি দেখাচ্ছে সেটা ডিটেল নিউজ, এবং তারপরে তোমার লক্ষ্য থাকবে যে আমার পেপারে কি করে ইন ডিটেল বেরোচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রয়োজনীয়তা আজকের দিনে দাঁড়িয়েও অনেকটাই চাহিদা রয়েছে, কিন্তু ওই চটজলদি খবরের জন্য আমরা হ্যাঁ ভিউজ বা চটজলদি আমরা পাবো ইনফরমেশনটা, সেটা পর্যন্ত ঠিক আছে ডিজিটাল মিডিয়া, কিন্তু বাদ বাকি তুমি যদি দেখো এখনো প্রিন্ট মিডিয়ার দিকে মানুষ মুখিয়ে আছে। পাশাপাশি আরেকটা কথা বলবো, অনেক নিউজ এখন এরকমও হচ্ছে যে কোনো টপিকের উপর ডিজিটাল মিডিয়ায় যে সমস্ত ধরো ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট বা অনেকেই রয়েছে এটা নিয়ে অনেকটা বিস্তৃত ভাবে বলছে, তো সেক্ষেত্রে কিছু তো আলাদা রয়েছে, কিন্তু প্রিন্ট মিডিয়ার গ্রহণযোগ্যতা এখনো রয়েছে এবং থাকবে বলে মনে হয় আমার। তুমি তো এই সংবাদ জগতের সাথে অনেক বছর ধরে যুক্ত, তোমার জীবনের সাংবাদিকতা নিয়ে সবচেয়ে বেস্ট মুভমেন্ট যেটা করার পর তোমার মনে হলো যে আমার সাংবাদিকতা সার্থক হয়েছে? আরেকটা কথা বলি, যদি তোমার সবচেয়ে বাজে মুহূর্ত যেটার পরে মনে হলো যে আমার সাংবাদিকতা হয়তো বা না করলে ভালো হয়? আচ্ছা, এই যে তুমি আমার সামনে বসে আমাকে জিজ্ঞেস করছো, এই যে আমার এতগুলো বিষয় দর্শকদের জানাচ্ছ, সেটাও একটা ভালো মুহূর্ত। দেখো, ভালো খারাপের সংখ্যা অনেক প্রচুর সংখ্যা এটার রয়েছে, এটা মানে বলে তো আর শেষ হয় না। তারপরে যেহেতু তুমি বলেছো একেবারে ভালো একেবারে খারাপ, ভালো আমার খুব ভালো লেগেছিল যখন 2018 আমাদের এখানে সরকার পরিবর্তন হওয়ার পরে যে প্রথম আমাদের নতুন সরকার যখন শপথ গ্রহণ করছিল, তখন সেটা অ্যাঙ্কারিং এ আমারও দায়িত্ব ছিল, সঙ্গে আমার আরেকজন সহকর্মী ছিলেন, আমারও দায়িত্ব ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানটার সঞ্চালনা। তো সেটা আমি সঞ্চালনা করেছি, এবং সেটা সঞ্চালনা যখন আমি করি, আমার সামনে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হেঁটে গেছেন, আমার সামনে দিয়ে লালকৃষ্ণ আডবাণী হেঁটে গেছেন, প্রত্যেকে, রাজনাথ সিং কে না ছিলেন তখন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন, প্রত্যেকে আমার সামনে দিয়ে যাচ্ছেন। তো ওই মুহূর্তটা আমার মনে হয়েছে আমার সাংবাদিকতার সূত্রেই তো আমাকে চেনা, এবং সেখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর আমাকে সেই দায়িত্বটা দিয়েছিলেন, সেদিন আমার মনে হয়েছে অনেকটাই সার্থক। এবং তারপরে যখন আমি করে আমরা যখন শেষ করি, শপথ গ্রহণ সমারোহ যখন শেষ হয়, তখন আমরা যখন বেরোচ্ছি, আমার মনে আছে আমি এবং আমার সহকর্মী একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, বাঁশের যে ব্যারিকেড থাকে ওপার থেকে প্রত্যেকে হাত বাড়াচ্ছিলেন এবং আমাদের নাম নিয়ে প্রত্যেকে উল্লাসিত হচ্ছিলেন। তাদের লাগছিল যে দেখো, যেটা বলছিলাম যে সরকারের ভালো খারাপ সমস্ত কিছুই তো তুলে ধরাটা আমাদের কাজ, কিন্তু সেক্ষেত্রে যদি কারোর মনে হয় যে আমার চাওয়া পাওয়াটা তাকে দিয়ে মিটেছে, সংবাদের তুমি দেখবে দুটো দিক থাকে, একটা হচ্ছে গিয়ে এই অংশকে খুশি করবে, আরেকটা হচ্ছে গিয়ে খুব স্বাভাবিকভাবে এই অংশ খারাপ পাবে, যে চোরের যখন আমরা খবর করি, চোর নিঃসন্দেহে সে ধরপাকড় হবে, তার সে খারাপ পাবে, কিন্তু গৃহস্থ তো খুশি হবে। তো সেরকম ভাবেই খুশি, এবং কাউকে তুমি মন মতো তো করতে পারবে না। তো সেক্ষেত্রে মানুষের অনেকটাই মনে হয়েছিল যে তাদের অনেকটা আশা আকাঙ্ক্ষা আমি সাংবাদিক হিসেবে পূরণ করেছি, সবাই হাত বাড়িয়ে দিচ্ছিল। তো ওই মুহূর্তটা আমি ভীষণভাবে বাঁচি, আমার এখনো মনে হয় সেই মুহূর্তটা। তারপর তো রয়েছে রাজ্যে নানা প্রান্তে কাজ করার সুযোগ পেয়েছি, গুণীজনদের সান্নিধ্য পেয়েছি, কোথাও হয়তো কোনো একটা অন্ধ যুবক, সে তার দৃষ্টি নেই কিন্তু সে হাতের কাজ খুব ভালো করে, সে কাজগুলি আমি সামনে আনতে পেরেছি, সেগুলি আমার কাছে সার্থকতা। আর সাংবাদিকতার বাজে অভিজ্ঞতা যদি বলি, দেখো সাংবাদিকতার থেকে আমি বেরিয়ে আসবো সেটা আমি কোনোদিন এখনো আমি চিন্তা করতে পারি না। তো সেগুলিতে অনেক সময় মনক্ষুণ্ণ হয়েছে, খারাপ অনেক সময় লেগেছে, তুমি হয়তো নিজেও দেখেছো সামাজিক মাধ্যমে ভীষণ ভাবে ট্রোল করা হয়েছে, একসময় আমাকে বয়কট করা হয়েছিল, আমি কেন একটা সংবাদ মাধ্যমে কাজ করছি, বা একটা বিশেষ দলের একটা খবর নিয়ে যেটা যথেষ্ট সত্য ছিল সে খবরটা আমি কেন করেছি সেটা নিয়ে আমাকে বয়কট করার মতো ট্রেন্ড তখন শুরু হয়েছিল, যদিও সবকটাই বেশিরভাগই 98% ফেক প্রোফাইল ছিল। তখন আমি পুলিশের সাহায্য নিয়েছি, এবং সবচেয়ে খারাপ লেগেছিল সেই ট্রোল গুলি যখন হচ্ছিল, তখন আমার বাবা সামাজিক মাধ্যমে ছিলেন না, যে মানুষটা না থাকলে আজকে সাংবাদিক সুতপাগহ গড়ে উঠতো না। তখন আমি চাইতাম না যে আমার বাবা এই খবরগুলো জানুক, কেউ চায় না তার সন্তানকে নিয়ে দুটো কটু কথা হোক, কিন্তু বাবা যখন অফিসে যাচ্ছে, বাবা সহকর্মীরা খুব উদ্বেগে সহ দেখাচ্ছে, আচ্ছা তুমি দেখেছো তোমার মেয়েকে নিয়ে এই খবরটা হয়েছে, বা তোমার মেয়েকে নিয়ে ট্রোল হচ্ছে এরকম। তখন বাবা বাড়ি ফিরে এসে আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কেন আমাকে বললে না? বাবা, তুমি খারাপ পাবে কেন? খারাপ পাবো, তুমি বিষয়টাকে এনজয় করো, তুমি সমাজে তো এটা তুলে ধরতে পেরেছো, কজনের ভালো হয়েছে তুমি এই বিষয়টা দেখো। তো সেক্ষেত্রে
অনেক অনেক এসছে, আমার শারীরিক ভাবেও অনেকবার আমার উপর অ্যাটাক হয়েছে। যখন 2018-র আগে আমি তখন হেডলাইন্স ত্রিপুরায় কাজ করি, এবং সেখানে কাজ করতে গিয়ে আমাদের ভোটের হাওয়া নামে একটা খবর ছিল, প্রতিবেদন ছিল। আমরা সেটা গিয়ে বিভিন্ন দলের মানুষ থাকতো, সাধারণ মানুষ থাকতো, আমরা সেটা তুলে ধরতাম। সেটা তুলে ধরতে গিয়ে, আমি এখন এই কেন্দ্রগুলির নাম বলছি না কারণ সেখানে ভালো মন্দ মিলিয়েই মানুষ থাকে, 3-4টে বিধানসভা কেন্দ্রে গিয়ে আমি ভীষণভাবে নিগৃহীত হয়েছি শারীরিক ভাবে। একটা জায়গায় আমাকে ঢিল ছোড়া হয়েছিল এবং সেটা আমার মাথায় উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল, সেটা আমার পায়ে পড়েছে, পা এখনো কাটা আছে এবং সেটা রক্ত পড়ছিল। আমি বলেছি আমি এসছি যখন খবরটা করে যাব। আমি সেই প্রতিবেদনটা করেছি, করে এসে তারপর আমি ডাক্তার দেখি আমার এখানে ব্যান্ডেজ লেগেছিল। এরকম প্রচুর হয়েছে, প্রচুর অ্যাটাক করা, মাঝ পথে হয়তো অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে, কিন্তু তারপরেও আমি কখনো থেমে থাকার কথা ভাবিনি, ভাববো না। এবং যারা এটা দেখছে, একজন মানুষও যদি ভাবেন যে এই টক শোটা বা এই আলোচনাটা দেখে সে সাংবাদিকতায় আসবে, আমি একটাই বিষয় বলবো, দেখো প্রতিকূলতা সমস্ত চাকরির ক্ষেত্রে রয়েছে, সমস্ত কর্মক্ষেত্রে প্রতিকূলতা রয়েছে। সেগুলি যখন তুমি জয় করবে, তারপর তুমি যখন দেখবে যে রক্ত পড়ছিল, সেই খবর করাটা বা সেই প্রতিবেদনটা তোমার সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, সবচেয়ে বেশি মানুষ দেখেছে, মানুষের কাছে পৌঁছেছে, তখন আর মনে থাকবে না সেই ব্যথাটা। তুমি তো অনেক হাই প্রোফাইল ব্যক্তিদের ইন্টারভিউ করো, সবচাইতে কোন ব্যক্তির ইন্টারভিউ নেওয়া তোমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বা ইরিটেটিং বা এমন কিছু মনে হয়েছে যে এটা অনেকটা ব্যাপার রয়েছে? ভীষণ, কিন্তু এটা মানে কি বলবো, বিতর্কিত একটা প্রশ্ন। দেখো, সাংবাদিকতা করতে গেলে তোমার যেরকম প্রত্যেকেরই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের ইন্টারভিউ আমাদের নিতে হয়, বিপক্ষের যারা রয়েছে বিরোধী দলনেতা থেকে শুরু করে তাদের নিতে হয়, সমাজের বিভিন্ন অংশের মানুষের ইন্টারভিউ নিতে হয়। সেক্ষেত্রে ইরিটেটিং যদি তুমি বলো, সামনে দাঁড়িয়ে যেই মানুষটার তুমি ইন্টারভিউ করছো, তুমি যখন জানবে যে তুমি তার সমস্ত কিছু জানো, কিন্তু তারপরেও সে তোমাকে এডিফাই করে বলবে, সেটা মোস্ট ইরিটেটিং বিষয়। এবং তুমি যেটা বের করতে চাইবে, আজকে ধরো তুমি এখানে এসছো, তুমি জানো যে সুতোপাত থেকে কি বের করতে হবে, সেটা যখন আসবে না তখন ইরিটেটিং লাগে। কিন্তু হ্যাঁ, চ্যালেঞ্জিং, প্রত্যেকটা ইন্টারভিউ চ্যালেঞ্জিং আমার কাছে, কারণ প্রত্যেকটা ইন্টারভিউতেই নতুন করে পড়াশোনা করতে হয়, নতুন ভাবে শিখতে হয়, সে জায়গাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তোমার কাছে আমি যদি গুড জার্নালিজম বলি, তুমি কিভাবে এক্সপ্লেন করবে গুড জার্নালিজম? ভীষণ ভালো একটা প্রশ্ন করেছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব দরকার। গুড জার্নালিজম বা তুমি ভালো সাংবাদিক তখনই হতে পারবে যখন তোমার মধ্যে পড়াশোনাটা থাকবে। আমি এরকম বলছি না, দেখো অনেকে ক্লাস 12 পাস করেও সে খুব ভালো সাংবাদিক, ঠিক না? অনেকেই রয়েছে আমাদের এখানে, স্কিল ডিপেন্ড করে। আমার সহকর্মীরা অনেকে রয়েছেন যাদের হয়তো প্রথাগত শিক্ষা খুব বেশি নেই, কিন্তু তাদের জ্ঞান অস্বাভাবিক, মানে অনেকটা বেশি তাদের। এরকম তোমার শিখার মানসিকতাটাকে উদার রাখতে হবে। একটা ছোট্ট বিষয় বলি, হয়তো তুমি শুনেছো এমটি ইওর কাপ বলে একটা থিওরি আছে, যে তুমি যদি কাপটা সবসময় পূর্ণ করে যাও, সেটাতে তুমি যদি এটার উপর একটা চায়ের কাপের উপর ঢালতে থাকো, সেটা পূর্ণ হয়ে ওভারফ্লো হবে। তুমি যদি খালি করে যাও, তুমি অনেক কিছু নিয়ে আসতে পারবে। আজকে তুমি যখন আমার সামনে বসে আমার ইন্টারভিউ করছো, আমি তোমার থেকে অনেকটা শিখছি। যখন আমাদের ক্যামেরার পেছনে যেই ভাই রয়েছে, সে যে কাজটা করছে, তার থেকে আমি শিখছি যে সে কিভাবে অ্যাঙ্গেলটা মিলাচ্ছে, কিভাবে তার কাজটা করছে। তোমার শেখার মানসিকতা থাকতে হবে। এবং গুড জার্নালিজমে একটাই বিষয় আমার মনে হয়, যে বিষয়টার উপর তুমি করবে, সেই বিষয়টা নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। দেখো, একটা সাংবাদিক যখন যে কোনো বিষয়ে টক শো করে, তখন অপর সাইডে যে বসে থাকে তাকেও তো অনেক সময় কি বলবো, অপ্রস্তুত হয়ে যেতে হয়, বা তাকে অনেক সময় তার শর্টেজ অফ ওয়ার্ডস লাগে। কেন এটা? কারণ তুমি অনেকটা এই বিষয়ে পড়াশোনা করে এসছো। এখন তুমি ফিনান্সের স্টুডেন্ট না যে তুমি বাজেট সম্পর্কে খুব ভালো জানবে, বা তুমি ধরো কি বলবো, তুমি লিটারেচারের স্টুডেন্ট না যে তুমি সাহিত্য নিয়ে খুব জানবে, কিন্তু তোমাকে সমস্ত কিছু নিয়ে ন্যূনতম ধারণা থাকতে হবে। তুমি যদি আজকের দিনে আমাকে দাঁড়িয়ে বলো, আমি নিজের উদাহরণ দিচ্ছি না কিন্তু তারপরেও বলছি, তুমি যদি দাঁড়িয়ে আমাকে বলো আজকের দিনে যে গত বছর আমি কোন টক শোটা করেছি, সেটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো, কারণ আমার ডায়েরিতে ডেট অনুযায়ী থাকে আমি সে সময় কি পড়াশোনাটা করেছিলাম। কারণ একই টপিকে তো আমরা বারবার অনেক সময় করি। তো এরকম যে কোনো বিষয়ে আমরা যদি সাক্ষাৎকার করি বা খবর করি, সেটার জন্য ভীষণ ভাবে পড়তে হবে। আমি ফাঁকি দিই, তোমরা ফাঁকি দিও না। খবরের কাগজটা খুব ভালো করে পড়তে হবে, কারণ খবরের কাগজই হচ্ছে কি আমাদের ভিত। সেখান থেকে পড়ে আমাদের শিখতে হবে, জানতে হবে। তোমার কাছে যখন স্টক অফ ওয়ার্ডস থাকবে, তখন তুমি সেটাকে ব্যক্ত করতে পারবে। গুড জার্নালিজম হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা আমি দেখাবো, ভালোটাকে ভালো দেখাবো, মন্দটাকে মন্দ দেখাবো, এবং
আমি কখনো বায়াসড হব না, আমি বায়াস জার্নালিস্ট হব না। অনেকে বলে আচ্ছা অমুক তো ওই হাউসে কাজ করছে, তার মানে অমুক চামচা, দালাল, এই শব্দগুলি বিশেষণগুলি লেগে যায় নামের পেছনে। কখনো খোঁজ নিয়ে দেখেছে তার বাড়ির হাড়িতে কতটা ভাত চাপে, বা কখনো দেখেছে দিন শেষে তার কতটা ইনকাম রয়েছে? সেটা কেউ দেখছে না। ভাবছে যে তুমি এই সংবাদ মাধ্যমের হয়ে কাজ করছো, তার মানে তুমি কোটিপতি হয়ে যাচ্ছ, লাখপতি হয়ে যাচ্ছ, তোমার কাছে পয়সা আসছে। কে দিচ্ছে রে বাবা? আমাকে তো এতদিন কেউ পয়সা দেয়নি। সাংবাদিকতা মানে মনে করে যে অনেক টাকা, অনেক টাকা, অনেক পয়সা, অনেক তুমি কি বলবো, এবং পয়সাটা তোমার উপরি পয়সা। এরা কিন্তু ভাবে না যে তুমি পরিশ্রমের বিনিময়ে পয়সাটা পাচ্ছ, ভাবে যে সেটা তোমার উপরি পাওনা। সেই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে। অনেকেই জানেন, এখন ধরো আমি জানি দিনের শেষে তোমার কতটা পাওনা। তুমি যখন এখানে এসছো, তুমি কিন্তু 5 স্টারে বা 3 স্টার যে হোটেল রয়েছে আমাদের এখানে, সেখান থেকে ব্রেকফাস্ট করে আমার বাড়িতে আসোনি। তুমি কোথাও একটা ঠেকের দোকান থেকে খেয়ে বা একটু ভালো সেখান থেকে খেয়ে আমার বাড়িতে এসছো। আমরা নিজেরাও যেটা করি, কিন্তু ওই যে তোমার যেরকম লাক্সারিয়াস মনে হয় সেরকম না। একটা সাংবাদিকের কতটা স্ট্রাগল রয়েছে সেটা দেখুক। তোমার যে হাউসে তুমি কাজ করছো সেই হাউসের পলিসি মেনে তো তোমাকে কাজ করতে হবে, তাই না? তো সেই হাউস পলিসিতে তুমি কাজ করছো মানে তাই না এরকম না যে তুমি বায়াসড হয়ে গেছো। তো কোন রকম বা তুমি বায়াসড হবেও না। গুড জার্নালিজম ওইটাই। দিনের শেষে পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, এবং যে ঘটনাটা ঘটছে আমি সেটাকে দেখাবো। তার মানে একজন সাংবাদিক ওই হাউসের পলিসি দ্বারা নিয়ন্ত্রিত তাহলে? ভীষণ ভাবে, কারণ পলিসির বাইরে গিয়ে তুমি কিছু করতে পারবে না, এবং তার জন্য আজকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টের সংখ্যা খুব বাড়ছে। তোমরা যে কাজ করো, যে চ্যানেলগুলো আছে তাদের আন্ডারে কাজ করো, তাদের কথা মতো, যেমন আমরা কোন একটা অফিসে বা কোন একটা প্রাইভেট কর্পোরেট সেক্টরে ওই বসের কথা মেনে চলতে হয়, এমন ভাবে তোমাদের কাজ করতে হয়। তোমাদের নিজেদের ইচ্ছা মতো তেমন করার মতো বিষয় কিছু থাকে না। না, সেক্ষেত্রে তুমি ধরো খুব মানে কম জায়গায়, খুব কম হাউসে তুমি পাবে যে তোমার মতো করে কাজ করতে পারবে। কিন্তু যেটা বললে যে পলিসি মেকিং কিন্তু তোমার এডিটরের উপরেই নির্ভর করছে। তুমি যে খবরটা তুমি করবে, তুমি একবারও তোমার এডিটর জানবে না, সেটা তো কোনোদিনে হয় না। এবার আমি একটা এক্সট্রা কিছু প্রোগ্রাম করবো, আমার এফোর্ট দেব। এই যে বললাম যে ধরো নির্বাচনের আগে বা পরে, তখন তো আমাদের প্রাইম সময়, যে আমি এই খবরটা আমি একটু আলাদা করে করব। বা দুর্গাপূজার সময় আমার একবার মনে হয়েছে যে আমরা সবাই দুর্গাপূজার প্যান্ডেল নিয়ে অনুষ্ঠান করছি। আমি একবার অনুষ্ঠান করেছিলাম দুর্গাপূজাতে যারা বিদ্যুতের চাহিদা যোগায়, যারা আমাদের কাছে আলো পৌঁছে দেয়, এরা কতটা আলোতে রয়েছে, নাকি এরা অন্ধকারে থেকে আমাদেরকে আলো পৌঁছায়। তখন আমি পাওয়ার হাউসে যাই, সেখানে কথা বলি, এবং সেখানে তোমার বিদ্যুৎ দপ্তরে গিয়ে আমি সেখানে কভারেজ করি, এবং সেখান থেকে আমি দেখাই যে বিদ্যুতের চাহিদা পুজোর সময় কতটা বাড়ে, বা কোনো উৎসব পার্বণে কতটা বাড়ে, তারা কিভাবে এটা যোগান দেয়। তো সেটা যেরকম ধরো আমি আমার হাউসে জানিয়েছি, এটা আমার ইন্টারেস্ট, এবং আমি যতগুলো হাউসে কাজ করেছি ভীষণভাবে আমি এই কাজগুলো আমি করতে পেরেছি। তুমি হয়তো দেখেছো যে আমার সবচেয়ে বিরক্তিকর হচ্ছে গিয়ে তুমি যদি আমাকে বসিয়ে বলো যে 1 ঘন্টায় তুমি এই খবরটা পড়তে হবে, তুমি আমাকে বাইরে পাঠিয়ে দাও, আমি সারা দিন ঘুরতে পারবো, সারা দিন খবর করে আনতে পারবো। তো সেরকম আমি স্বাধীনতা পেয়েছি, কিন্তু পলিসি কি হবে, আমি কোন পলিসিতে কাজ করব, সেটা কিন্তু আমার হাউসে আমাকে ঠিক করে দেবে। সেই পলিসির বাইরে কেউই যেতে পারে না, এবং তার জন্য অনেকে বেরিয়ে যায়, যারা থাকে এরা থেকে যায়। বা সব পলিসি তো আর খারাপ পলিসি হয় না, ভালো পলিসিও তো থাকে, না হলে চ্যানেলগুলো চলছে কিভাবে? আমরা দেখতে পেয়ে যে ভারতবর্ষে অনেক সাংবাদিক, তারা তাদের যে নিউজ চ্যানেল থেকে তারা জনপ্রিয়তা বা কাজ করেছে, তারা ওইখান থেকে বেরিয়ে নিজেদের মতো করে ওয়েব মিডিয়া বা নিউ মিডিয়াতে কাজ করছে, বা সোশ্যাল মিডিয়াতে পেজ বানিয়ে কাজ করছে। সেই জায়গায় তারা কেন ওই চ্যানেলগুলো থেকে এসে আলাদাভাবে করতে হচ্ছে? কোথাও কি চ্যানেল বা কোনো সরকার দ্বারা কি তারা নিয়ন্ত্রিত? একেবারে দেখো, কেউ যখন বেরিয়ে আসে বিভিন্ন ক্ষেত্রে, ওরা বিভিন্ন সমস্যার কারণে হয়তো বেরিয়ে আসে। কারোরই ভাল লাগে না, সে যখন কাজ করে তার পরিবার থাকে, ওইটা সেখান থেকে বেরিয়ে আসে, বা তোমার বেটার অপরচুনিটির জন্য বেরিয়ে আসে। এখনকার তুমি যদি ট্রেন্ড বলো, আমার মনে হয় তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি যারা আমাদের ভারতবর্ষের যারা বড় সাংবাদিকরা রয়েছে, কারণ এখনো তো আমাদের এই জায়গাগুলিতে সেরকম তৈরি হয়নি, তুমি হয়তো তাদের কথাই বলছো। দেখো তারা বেরিয়ে আসছে, এবং তুমি দেখবে যে বিভিন্ন হাউস, আমি কোনো হাউসের নাম নিচ্ছি না এখানে, বিভিন্ন হাউস সে হয়তো অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, বা তার পলিসি হয়তো একমুখী হয়ে গেছে, এখন একতন্ত্র সে বিরাজ করছে সেই হাউসগুলিতে। তার জন্য হয়তো এরা বেরিয়ে গেছে যে আমি আমার মতো করে কাজ করব। অনেকে আবার এরকম আছে যে আমি যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে কোনো সরকারের ভালোটা আমার চোখে ভাল লাগছে না, আমি খারাপই দেখাবো, তার জন্য হয়তো বেরিয়ে আসছে। অনেকে হয়তো আমি ভালোটা দেখাবো, এটার জন্য বেরিয়ে আসছে। কিন্তু হ্যাঁ, তার হাউসের সঙ্গে তার মতবিরোধ রয়েছে, তার জন্য বেরিয়ে আসছে, এবং
আমি ওই পথে হাঁটছি। আমি চেষ্টা করছি, এখন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করার, যদিও সেটা আমার আগামী দিনে ভবিষ্যৎ রয়েছে। বর্তমানে এখন আমি দুটো সংস্থায় কাজ করছি, তো বেরিয়ে আসে, তার জন্যই হয়তো বেরিয়ে আসে, এবং এরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কিন্তু ভীষণভাবে সফল। তার মানে আমরা কোথাও কি সাংবাদিকতার উপর বিশ্বাস কি হারিয়ে ফেলছি? সেটা হ্যাঁ বা না বলাটা সাংঘাতিক দুষ্কর। দেখো, বিশ্বাস তখনই হারায় যখন তুমি, এটা প্রত্যেকের ক্ষেত্রে, যখন আমাদের মনের বাইরে বা আমাদের চাহিদার বাইরে হয়। এবার আমি যদি ভাবি যে আমি যেটা ভাবছি সেটাই খবর হবে, সেক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসটা তার উপর নির্ভর করছে, ব্যক্তি বিশেষে। আমি দুটোটা দেখিয়ে দেবো, এবার তুমি জাজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এটাও হচ্ছে যে আমি শুধু ওই যেটা বললাম, আমি ভালোই দেখিয়ে যাচ্ছি, আমার চোখে খারাপ কোথাও নেই, স্বর্গ হয়ে গেছে পৃথিবী, সেটা যদি আমি বলি তখনও মানুষের বিশ্বাস হারাবে। বা আমি যদি বলি নরক হয়ে গেছে পৃথিবী, কোনো কিছু ভালো হচ্ছে না এখানে, তবেও মানুষের বিশ্বাস হারাবে। বিশ্বাস হারায় অনেক ক্ষেত্রেই, কিন্তু বিশ্বাস রয়েছে বলে আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রি চলছে, বা একটা স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে, বিশ্বাস রয়েছে আজকের দিনে দাঁড়িয়েও। আমি বলবো অনেক সময় তো সাংবাদিকদের ভয়েসকে স্তব্ধ করার চেষ্টা করে অনেকে, এই ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ, সেটা তো হয়, এবং সেটা যতবার হয় খুব বাজে হয়, খুব খারাপ হয়। সাংবাদিকদের কণ্ঠ বা তাদের কলম কখনো বন্ধ করা উচিত না। তবে আবারও বলবো, যদি মনে হয় যে কোনো ব্যক্তি নিজ স্বার্থ বা সাময়িক স্বার্থের জন্য আমাদের গোটা ব্যবস্থাপনার বাইরে গিয়ে কাজ করছে, অনেক সময় তো দেখো এগুলিতে নিয়ন্ত্রণ আনাও প্রয়োজন, কারণ অনিয়ন্ত্রিত অনেক কিছু থাকলে এটার মিসইউজও হয়। মিসইউজ যাতে না হয়, যারা ভালো করছে তাদের আটকানো যায় না। এটা বিশাল বড় প্রশ্ন, অনেকের প্রশ্ন। তুমি কেন হেডলাইন্স দিয়ে ছাড়লে? আচ্ছা, দেখো, আসলে এই প্রশ্নটা কেন জানো তো, যে আমি কেন আমার শেষ যে কর্মক্ষেত্রটা ছিল বা যে হাউস ছিল সেটা ছেড়েছি, এই প্রশ্নটার কারণ হচ্ছে কি, আমি যতবার হাউস চেঞ্জ করেছি ততবার সেই হাউসগুলি বন্ধ হয়ে গেছে। আমি মানে বন্ধ হওয়ার পরে আমি ছেড়েছি, হয়তো পরদিনে আমি কাজ করেছি, কারণ আমি একদিনের জন্য বসে থাকিনি। আমি যখন ত্রিপুরা প্রতিদিনে কাজ করি, তখন যখন সেটা বন্ধ হয়ে যায়, তখন আমি খবর 365 দিনে আসি। সেটা যখন প্রায় বন্ধের পথে, তখন আমি নিউজ আইকন বলে একটা চ্যানেলে কদিন কাজ করেছি, এবং তারপর আমি হেডলাইন্স ত্রিপুরায় কাজ করি। তো মানুষ তো দেখেছে যে ওই মিডিয়াগুলো বা ওই হাউসগুলো বন্ধ হয়ে গেছে, তারপর আমাকে নতুন জায়গায় দেখেছে, এরা কংগ্রাচুলেশনস জানিয়েছে প্রত্যেকেই। কিন্তু এখন কি হচ্ছে, ধরো আমার যে হাউসটা রয়েছে সেটা চলছে, আমি সেখান থেকে সরে এসেছি। সেটা একেবারেই আমার নিজের চয়েস বলতে পারো, কারণ আমরা প্রত্যেকেই বেটার অপরচুনিটির জন্য কাজ করি, প্রত্যেকেই আমরা। আমি সেক্ষেত্রে বেটার অপরচুনিটি পেয়েছি। বর্তমানে আমি বর্তমান পত্রিকায় কাজ করছি পশ্চিমবঙ্গের, এবং আমি গুয়াহাটি বেসড একটা স্যাটেলাইট চ্যানেল ND24, সেখানে আমি কাজ করছি। তো আমার জন্য এখানে গন্ডিটা পেরিয়ে ওইখানে কাজ করাটা অনেকটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। এবং আমি নিজের, আমার দানকাট নামে তুমি জানো, আমার নিজের একটি ওয়েব মিডিয়া রয়েছে, একটি ওয়েবসাইট এবং ওয়েব বেসড মিডিয়া রয়েছে। সেটার জন্য আমি অনেকটা সরে এসেছি, আমি নিজের কিছু করব বলে, সমাজের জন্য কিছু করব বলে। আমরা দেখেছি আমাদের রাজ্যের দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি, একজন হলো শান্তনু ভৌমিক আর একজন সুদীপ দত্ত ভৌমিক। ওই সময় যে ইনসিডেন্টটা কি হয়েছিল আসলে? শান্তনু আমার সহকর্মী ছিল, 365 দিনে কাজ করতাম। 365 দিনে আমরা একই সঙ্গে কাজ করতাম, কিন্তু ওই ইনসিডেন্টটা যখন হয়েছে তখন ও অন্য একটা হাউসে কাজ করতো, আমি একটি অন্য হাউসে কাজ করতাম। আমি তখন অফিসে ছিলাম, আমি ওই হাউসটার সঙ্গে সঙ্গে আমি অন্য একটা কাজও করতাম। সেই তখন একটি কাজ করতে গিয়ে, মানে আসলে এটা যতবারই বলি আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমি যখন তোমার সঙ্গে বসে কথা বলছি, আমার লকারের ফাইলের মধ্যে এখনো শান্তনুর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রয়ে গেছে। সে ভেবেছিল যে আমার কাছে থাকলে হয়তো সেটা অক্ষত থাকবে এবং সুরক্ষিত থাকবে, তোর কাছে রেখে দে না, একই কথা, আমার বাড়িটা তো অনেকটা দূরে। তো সেক্ষেত্রে তখন আমার কাছে দুপুরবেলা ফোন আসে, শান্তনুকে ভীষণ বাজেভাবে মারা হয়েছে। হ্যাঁ, এবং ওই সেই নৈতিক দ্বন্দ্ব তখন চলছিল। তখন শান্তনুকে খুব বাজেভাবে মারা হয়েছে, ওকে হসপিটালাইজড করা হচ্ছে। আমি সেখান থেকে বেরিয়ে পড়ি শান্তনুর এখানে, কারণ আমি জানি শান্তনুর তখন, আমরা যেটা জানি, ওর পরিবার বলতে ওর মা এবং ওর বোনকেও বাইরে পড়াতে পাঠিয়েছিল, এবং ওর মা একা বাড়িতে। তখন আমি বেরিয়ে পড়ি ওখানে। আমি আমার এক সহকর্মীকে বললাম, তোর স্কুটিটা দিয়ে আমাকে একটু ড্রপ করে দেন, আমি পারছি না, হাঁটতে পারছি না আমি। তখন আমি বেরিয়ে গেলাম, কিন্তু বেরিয়ে আমি যখন জিবি হাসপাতাল চত্বরে গেলাম, তখন শান্তনুর ডেড বডি এসছে। ভীষণ খারাপ মুহূর্ত ছিল, যে মানুষটার সঙ্গে তুমি প্রতিদিন সময় ভাগ করেছো, তুমি লাঞ্চ ভাগ করে খেয়েছো, সেই মানুষটার মৃতদেহ তোমার সামনে, এবং
খুব খুব নৃশংসভাবে তাকে মারা হয়েছিল। সেই সময়টাতে দেখো এই এই মৃত্যুগুলি নিয়ে অনেক বিতর্ক, অনেক তর্ক, অনেক কিছু হয়েছে, অনেক মোমবাতি গলেছে, রাস্তায় অনেক রাজপথে মিছিল হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বলবো যে শান্তনু সুদীপ যে জাস্টিসটা পাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা পায়নি, এবং সেটা পাওয়াটা আমাদের কাম্য। তো তখন শান্তনুর নিথর দেহটা আমাদের সামনে, আমি শান্তনুর দেহ দেখে কাঁদবো নাকি শান্তনুর মাকে সামলাবো, কি করব? তখন মেয়ে সাংবাদিক বলতে আমি একাই সেখানে ছিলাম। তারপর আমাদের তখন ডিসাইড হয় যে আমরা রাস্তায় রাজপথে নামবো। আমরা রাজপথে নামলাম। যারা পরবর্তী সময় এই কথাটা অনেকটা বিতর্কিত, তারপরেও বলবো যারা পরবর্তী সময়ে ভীষণভাবে শান্তনুর জন্য কেঁদেছেন, তখন তারা রাস্তায় আমাদের সঙ্গে ছিলেন না। আমরা গুটি কয়েক মানুষ তখন পথ অবরোধ করি, তখন যা যা হওয়ার। এবং তোমাকে যেটা বললাম না যে আমার বাবা খুব সাপোর্টিভ আমার এই সাংবাদিকতার ক্ষেত্রে, বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে হাত দেখিয়ে বলছে তুমি বসো, আমি আছি। গভীর রাত পর্যন্ত আমরা তখন বসেছিলাম, ধর্নায় বসা, তার মৃতদেহ নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক অনেক রাজনৈতিক জল ঘোলা হয়েছে। কিন্তু এইভাবে একটা সাংবাদিক হারিয়ে যাওয়া, শান্তনুর মতো যারা খুব ব্রাইট ছিল শান্তনু, এবং সবে মাত্র সাংবাদিকতার হাতে খড়িও আমার চোখের সামনেই হয়েছে, এবং সে ছোটদের একটি স্কুল চালাতো। সে প্রতিদিন রাতে গিয়ে ফোন করে জানাতো এখন আমি বাড়িতে পৌঁছে গেছি, কারণ আমার খুব ভয় ছিল একা যেত এতটা দূরে। এবং তখনকার সময় তো রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল বিভিন্ন কারণ, এবং ওর বাড়িটাও সেরকম একটি জায়গায় ছিল। তো শান্তনু একেবারে আমার ভাইয়ের মতোই ছিল। সে তার চলে যাওয়াটা আমার খুব খুব আমার জন্য অনেকটা ক্ষতি, আমার নিজের জন্য অনেকটা ক্ষতি। তো শান্তনুর মৃত্যু, সুদীপ দত্ত ভৌমিক তার মৃত্যুটাও আরেকটা একইভাবে এবং পরপর হয়েছে। সেগুলি নিয়েও দেখো অনেক কিছু হয়েছে, অনেক। আমরা প্রতিদিন সন্ধ্যায় গেছি, মোমবাতি জ্বালিয়েছি শহীদ স্কোয়ারে দাঁড়িয়ে। তখন আমরা গুটি কয়েক লোক ছিলাম, আস্তে আস্তে আমাদের সঙ্গে অনেকে জড়ো হলো, ভালো বিষয় এটা। জড়ো হয়েছে, প্রতিবাদ জানিয়েছি আমরা। কিন্তু এই দুইজন মানুষ যাওয়া, সেটা হয়তো তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে সাংবাদিকতায় কেন আমি কেন এইটা চুজ করেছি, কখন আমার মনে হয়েছে সরে আসা। দেখো এই ইনসিডেন্ট গুলোর কারণে হয়তো 10টা মানুষ পিছু পা হয়েছে সাংবাদিকতা আসতে, যেটা কখনোই কাম্য নয়। তাহলে তাদের বিচারও আজ স্টপ হয়ে গেল? সেটা চলছে, তদন্ত সাপেক্ষ, এবং সে চলাটা খুব তাড়াতাড়ি থেমে যাক, সেটার কোনো কিছু একটা বেরোক, সেটাই আমরা চাই। একদম আমরা আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে লাস্ট যে প্রশ্নটি রাখবো, যারা ইউথরা যদি এই জগতের সঙ্গে যুক্ত হতে চায়, তোমার এত বছরের অভিজ্ঞতা থেকে তাদের কি কারণে আসতে বলবে, আবার কি কারণে আসতে বলবে না, কিভাবে আসতে বলবো না এমনটা নয়, কি কারণে আসা উচিত, কি কারণে আসা উচিত না? দেখো শোনো, আমি তোমার এই প্রশ্নটার উত্তরের সঙ্গে আমি একটা বলবো, যারা সাংবাদিকতায় আসবে তাদের ভীষণভাবে এটা মাথায় রেখে আসা উচিত যে আমার ফ্যামিলি সাপোর্টটা ভীষণ দরকার। কারণ দেখো সবাই যখন উৎসবের মরশুমে ঘুরে বেড়ায়, তখন কিন্তু সেই সাংবাদিকটা সেই উৎসবের মরশুমের ছবিগুলো বা ক্যামেরা বন্দি বা তাদের লেখনীতে যেভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দেয়, সেগুলি তুমি পারবে না বাড়িতে সেলিব্রেট করতে। এবং পাশাপাশি তোমার অনেক অনেক কিছু থাকবে। কোভিডের সময় মনে আছে তোমার, একটা সময়ে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী রাতের বেলা রাত 12টা 1টায় আপডেট দিত কোভিডে কজন, আমরা অফিসে বসে থাকতাম। 12টা 1টা শুরু হয়েছিল শুরুতে, তো যেটা 12টা 1টা আমি বাড়ি এসেছি 1টা 1:30 বাজে। কটা, আমার তখন বিয়ে হয়নি, এবং কটা বাড়ি সেটা অ্যালাউ করবে, বা তারা কতক্ষণ বসে থাকবে খাবারটা নিয়ে মেয়ে এসে খাবে। এবং এমনও হয়েছে যে কোভিড আপডেট দিয়ে আমি বাড়ি এসেছি, আমি খেতে বসেছি, তারপরে আমার ফোন এসছে তোমার বাড়ির সামনে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বেরিয়ে যাও। তখনকার সময় একটা বিশাল বড় ইনসিডেন্ট, কোনো একজনকে পাওয়া গেছে আইলেস হাসপাতালে, যে তুমি বেরিয়ে আসো, তোমার এটা এক্ষুনি করতে হবে। আমি খাবারটা রেখে বেরিয়ে গেছি, এবং তারপর আমি 3:45টায় বাড়ি ঢুকেছি। তো তোমার ফ্যামিলি সাপোর্টটা ভীষণ ভাবে দরকার। এবং বিয়ের পরেও আমার ইনলস বা আমার হাজবেন্ডের থেকে, যদিও আমরা এই প্রফেশন দিয়ে তারও শুরু, তো এই জায়গাটা থেকে এই সাপোর্ট গুলি ভীষণ পরিমাণে, কোনো তোমার যদি পারিবারিক সাপোর্ট না থাকে তুমি কোনোদিন সাংবাদিকতা অন্তত করতে পারবে না। অন্য আর 5টা প্রফেশন অন্যরকম।
আর যেটা বলছিলে সর্বশেষে কেন আসবে, দেখো আমি বলবো যে আসাটা উচিত, কারণ নতুন প্রজন্মের তাদেরকে বলবো, কারণ তোমরা যদি না আসো, এত বড় একটা ইন্ডাস্ট্রি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, তোমরা আসো। যারা পড়াশুনো করে আসতে চায়, রাজ্যে এখানে জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, আমিও সেখান থেকে পড়াশোনা করেছি, তারপরে আমি হায়ার স্টাডিজের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে গেছি। তোমরা আসো, ভীষণভাবে প্রয়োজন এই ফিল্ডে নতুন নতুন মানুষ আসা, এবং আসার আগে এটাই বলবো একটু ভেবে চিন্তে আসবে। এখানে খুব বেশি পয়সা হয়ে যাবে, একদিনে আমি নেম ফেম কামিয়ে নেবো, নেম ফেমের জন্য এসো না, তুমি তোমার কাজ করো, নেম ফেম তোমার এমনিতেই হয়ে যাবে, পরিচিতি সাংবাদিকতা এমনিতেই হয়ে যায়। আজকে তুমি বেরোলে সবাই বলবে আরে আমি তোমাকে দেখেছি, বিভিন্ন ইন্টারভিউ তুমি নাও, তাই না? কিন্তু সেটার জন্য তোমার অনেকটা খাটতে হয়েছে এই জায়গাটায় আসতে। তো আসো, এবং আসবে না, যেটা বললো যে কেন বলবো আসবে না, তোমার যদি মনে হয় যে আমি সেলিব্রিটি হওয়ার জন্য সাংবাদিকতায় আসবো, তবে এসো না, কারণ এই জায়গাটায় অনেকটা খাটুনি আছে, অনেক অনেক স্যাক্রিফাইস আছে, অনেক স্যাক্রিফাইস। আত্মত্যাগ না করলে কোনোদিন সাংবাদিক হওয়া যায় না। এবং পরিশেষে বলবো তোমরা আসো, ভীষণ দরকার। অসংখ্য ধন্যবাদ আজকের এই কথোপকথনের জন্য, অনেক কিছু জানতে পারলো অডিয়েন্স। অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেকটা ধন্যবাদ। আজকে আমরা সাংবাদিকতা নিয়ে অনেক বিষয় ওনার কাছ থেকে জানলাম। আমরা পরবর্তী কোনো এপিসোডে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।